প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বর্তমান এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ঘরে আছো, একদম ঘর থেকে বের হবে না। তোমরা ঘরে থেকেই নিয়মিত তোমাদের লেখাপড়া করে যাবে। তোমরা যথেষ্ট লেখাপড়ার সময় পাচ্ছ, সময়টা তোমরা নষ্ট না করে সদ্ব্যবহার করো। যাই হোক, তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকের পড়াশোনায় চলে যাব। আমরা ক্লাস শুরুর প্রথমেই আবার তোমাদেরকে আমি পুনরায় শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে নেফ্রনের গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র কোড 179 ষষ্ঠ অধ্যায় মানব শারীরতত্ত্ব বর্জ্য ও নিষ্কাশন, এই অধ্যায়ের রেচন প্রক্রিয়া ও রেচনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আজকে অধ্যায় 6-এর দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা রেচনের সংজ্ঞা, বৃক্কের গঠন, নেফ্রনের গঠন ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসের আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে বা উপলব্ধি করতে পারবে, অর্থাৎ শিখন ফল হলো রেচনের শারীরবৃত্ত প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, রেচনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবে, ইউরিয়া চক্র বর্ণনা করতে পারবে, রেচন ও অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা বর্ণনা করতে পারবে, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ ও রক্তের পিএইচ নিয়ন্ত্রণে রেচনতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, মূত্রের বৈশিষ্ট্য ও উপাদান ব্যাখ্যা করতে পারবে। আমরা প্রথমে আলোচনা করব রেচনের শারীরবৃত্ত নিয়ে। রেচনের শারীরবৃত্ত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের দেহের প্রত্যেকটা কোষে কিভাবে রেচন পদার্থ তৈরি হয় এবং সেই রেচন পদার্থ রেচনতন্ত্রের মাধ্যমে রক্ত থেকে পৃথক হয়ে দেহের বাইরে নিষ্কাশিত হয়, এটাই হচ্ছে রেচনের শারীরবৃত্ত। অর্থাৎ রেচনের শারীরবৃত্তকে আমরা 3টা শিরোনামের আলোকে ব্যাখ্যা করব। প্রথম শিরোনামটা হচ্ছে রেচন পদার্থ উৎপাদন, দ্বিতীয় শিরোনাম মূত্র সৃষ্টি, তৃতীয় শিরোনাম মূত্র নিষ্কাশন। আমরা প্রথমে রেচন পদার্থ উৎপাদন এই শিরোনামটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের লিভারে মূলত রেচন পদার্থগুলো তৈরি হয়ে থাকে প্রত্যেকটা কোষে কোষে। প্রথমে কোষের মধ্যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড ও অ্যামিনো মূলক তৈরি হয়। আমাদের কোষের মধ্যে প্রতিনিয়ত প্রোটিনের ভাঙা গড়ার কাজ চলছে, যাকে আমরা বলি প্রোটিন মেটাবলিজম। এই প্রোটিনের বিপাক ক্রিয়ায় অপ্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড বা অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় এই অ্যামিনো মূলক তৈরি করে। যে অ্যামিনো মূলক প্রোটনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত হয়। তোমরা জানো যে ইউরিয়া আমাদের একটা রেচন পদার্থ, আর এই অর্নিথিন চক্র লিভারের সেলের মধ্যে হয়ে থাকে। তাহলে অর্নিথিন চক্রের মাধ্যমে কিভাবে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে ইউরিয়া তৈরি হয় সেটা আমরা জানব। এখানে
যে চক্রটা দেখতে পাচ্ছ এটা ইউরিয়া চক্র বা অর্নিথিন চক্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চক্রটা সম্পূর্ণ হয় একটি কোষের মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজমের সমন্বয়ে। আমি প্রথমে মাইটোকন্ড্রিয়াটা ব্যাখ্যা দিব। এই যে এখানে ডট এরিয়া দিয়ে দেখানো এই ঘটনাটুকু ঘটছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে। এখানে কার্বামইল ফসফেট সিনথেজ এনজাইম এই বিক্রিয়ায় অংশ নেয় এবং এই বিক্রিয়ার দুটি ধাপ অতিক্রম শেষে যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে কার্বামইল ফসফেট। এই কার্বামইল ফসফেট অর্নিথিন নামক অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তৈরি করে সাইট্রুলিন নামক একটি অ্যামিনো অ্যাসিড। এই যে অর্নিথিন থেকে সাইট্রুলিন অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, এই কাজটা হবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এরপরে সাইট্রুলিন ব্যাপন প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়া থেকে চলে যাবে সাইটোপ্লাজমে। আর অর্নিথিন থেকে সাইট্রুলিন তৈরি হতে এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে অর্নিথিন কার্বামইল ট্রান্সফারেজ। তাহলে সাইট্রুলিন যেটা সাইটোপ্লাজমে চলে আসলো, এই সাইট্রুলিন অ্যাসপার্টেট নামক একটি যৌগের সাথে বিক্রিয়া করে আরজিনোসাকসিনেট উৎপন্ন করবে। এখানে যে এনজাইম কাজ করবে সেটা হলো আরজিনোসাকসিনেট সিনথেজ। পরবর্তীতে আরজিনোসাকসিনেট লায়েজ এনজাইমের ক্রিয়ায় আরজিনোসাকসিনেট থেকে ফিউমারেট অপসারিত হবে। ফিউমারেট অপসারিত হলে তৈরি হবে আরজিনিন। পরবর্তীতে আরজিনেজ এনজাইমের ক্রিয়ায় এই আরজিনিন পানি সহযোগে একদিকে তৈরি করবে ইউরিয়া, অন্যদিকে তৈরি করবে অর্নিথিন। এই যে সাইটোপ্লাজমে অর্নিথিনটা তৈরি হলো, এটাই আবার সাইটোপ্লাজম থেকে ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এবং এই অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের পুনরাবৃত্তি ঘটাবে। আর এই চক্রের মাধ্যমে বাই প্রোডাক্ট হিসাবে যে ইউরিয়াটা কোষের মধ্যে তৈরি হচ্ছে, সাইটোপ্লাজমে তৈরি হচ্ছে, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ইউরিয়ার ঘনত্ব বেড়ে যাচ্ছে। ব্যাপন প্রক্রিয়ায় এই ইউরিয়া চলে যাবে রক্তের মধ্যে। পরবর্তীতে ওই রক্তস্রোতের মাধ্যমে রেনাল ধমনির মাধ্যমে এই ইউরিয়া চলে যাবে কিডনির মধ্যে এবং কিডনির মাধ্যমে রক্ত থেকে সেই ইউরিয়া ছেঁকে বের হয়ে যাবে মূত্র আকারে। তাহলে অর্নিথিন চক্রটা কিভাবে সম্পন্ন হয়ে থাকে সেটা আমরা ব্যাখ্যা দিলাম। আর এই অর্নিথিন চক্রের মাধ্যমে একের পর এক অর্নিথিন চক্র তৈরি হচ্ছে, চক্র চলছে আর ইউরিয়া তৈরি হচ্ছে। ইউরিয়া রক্তস্রোতের মাধ্যমে, বৃক্কের মাধ্যমে সেটা ছেঁকে মূত্র তৈরি করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন বুঝতে পেরেছ যে কোষের মধ্যে ইউরিয়া চক্র বা অর্নিথিন চক্রের মাধ্যমে কিভাবে ইউরিয়া তৈরি হয়। এখন আমরা জানব যে এই বৃক্কের মাধ্যমে রক্ত থেকে ইউরিয়াটা কিভাবে ছেঁকে আলাদা হয়ে যায়। অর্থাৎ দ্বিতীয় শিরোনাম হচ্ছে মূত্র সৃষ্টি। মূত্র সৃষ্টি প্রক্রিয়াকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিব, তিনটা ধারাবাহিক ভাগ। প্রথম ভাগ হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ, দ্বিতীয় পর্যায় হচ্ছে টিউবুলার পুনঃশোষণ বা পরিশোষণ,
আরেকটা হচ্ছে সক্রিয় ক্ষরণ। তাহলে আমরা এই তিনটি ধাপের মাধ্যমে কিভাবে মূত্র সৃষ্টি হয় সেটাই আমরা ব্যাখ্যা করব। আর আমরা তো আগেও বলেছি যে বৃক্কের যে গঠন ও কাজের একক নেফ্রন, সেই নেফ্রনই মূলত এই মূত্র সৃষ্টির কাজটি করে থাকে। কাজে এই যে মূত্র সৃষ্টির যে তিনটি ধাপ তা প্রত্যেকটা নেফ্রনে সম্পন্ন হয়ে থাকে। এই জন্য আমাদের এই নেফ্রনের গঠন সম্পর্কে একটু আবার ধারণা নিয়ে নিতে হবে। যদিও আমরা আগের ক্লাসে নেফ্রনের গঠন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, তারপরে মূত্র সৃষ্টির সাথে যে অংশগুলো কাজ করছে সেগুলো নিয়ে আমি আবার একটু তোমাদেরকে সংক্ষিপ্তভাবে তোমাদের মেমোরিতে আমি দিয়ে তারপর প্রক্রিয়াটা ব্যাখ্যা করব। নেফ্রনের দুইটা অংশ, এই অংশটা হচ্ছে মালপিজিয়ান বডি বা মালপিজিয়ান কণিকা। এই অংশটাই মূলত ছাকন কাজ, পরিস্রাবণ যে কাজটা, সেই কাজটা এই অংশের মাধ্যমে হয়ে থাকে। এরপরে থেকে শুরু হলো রেনাল টিউবিউল। এই যে পেঁচানো যে নালিকা, এই পেঁচানো নালিকাটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করব। এই প্রথম যে প্যাচটুকু, এটাকে বলবো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, সংক্ষেপে বলবো পিসিটি, অর্থাৎ নিকটবর্তী পেঁচানো নালিকা। আর এরপরে এই যে আমরা ইউ আকৃতির অংশটা দেখতে পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত এই যে ইউ আকৃতির অংশ, এটাকে আমরা বলবো হেনলির লুপ। এরপরে যে পেঁচানো অংশটা দেখব, এটাকে বলবো দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, সংক্ষেপে বলবো ডিসিটি। আর এটা হচ্ছে সংগ্রাহ নালী। এই রেনাল টিউবিউল দিয়ে মূলত পরিশোষণ ও সক্রিয় ক্ষরণের কাজটা হয়ে থাকবে। তো যাই হোক, তাহলে আমরা প্রথমে আগে ব্যাখ্যা দিব কিভাবে এই মালপিজিয়ান বডির মাধ্যমে পরিস্রাবণ বা ছাকন কাজটা হয়ে থাকে। এখানে আমরা বড় করে একটা মালপিজিয়ান কণিকা বা বডির ছবি দেখাইলাম। আমরা জানি যে মালপিজিয়ান বডির দুইটা অংশ, এই যে কাপের মতো অংশ, এই অংশটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। আর এই বোম্যান্স ক্যাপসুলের ভিতরে এই যে রক্ত জালকের গুচ্ছ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। রেনাল ধমনী কিডনির মধ্যে ঢুকে বারবার অনেক শাখায় ভাগ হয়ে শেষ যে শাখাটা এই মালপিজিয়ান বডির মধ্যে প্রবেশ করেছে, সেটাকে বলা হয় অ্যাফারেন্ট ধমনী। অ্যাফারেন্ট ধমনী, এই অ্যাফারেন্ট ধমনী বোম্যান্স ক্যাপসুলের মধ্যে ঢুকে 50 থেকে 60টা যে কৈশিক জালকের গুচ্ছ তৈরি করেছে, এই গুচ্ছটাকে আমরা বলি গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাসের কৈশিক জালিকাগুলো আবার একত্রিত হয়ে যে একটা ধমনী আকারে বের হয়েছে, যেটাকে বলা হয় ইফারেন্ট ধমনী। ইফারেন্ট ধমনী আর অ্যাফারেন্ট ধমনীর মধ্যে একটি বড় পার্থক্য হলো যে অ্যাফারেন্ট ধমনীর ব্যাসটা বড় আর ইফারেন্ট ধমনীর ব্যাসটা ছোট। এটাতে যে বিষয়টি কাজ করে সেটা হলো যে এই বড় ব্যাসের অ্যাফারেন্ট ধমনী দিয়ে যে পরিমাণ রক্ত এই গ্লোমেরুলাসের মধ্যে ঢুকে, ওই পরিমাণ রক্ত ওই সময়ের মধ্যে ইফারেন্ট ধমনী দিয়ে বের হতে পারে না। যে কারণে এই গ্লোমেরুলাসের কৈশিক জালকের মধ্যে রক্তের যে নিম্নমুখী চাপ বা রক্তের যে তরলের নিম্নমুখী চাপ, যেটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলে, এই চাপটা সবসময় বেশি থাকে। আর এই চাপটা বেশি থাকার কারণেই কিন্তু ছাকন কাজটা সম্পন্ন হয়ে থাকে। আরেকটা বিষয় প্রিয় শিক্ষার্থী একটু মনে করার চেষ্টা করো, আমরা বলেছিলাম যে এই মালপিজিয়ান কণিকার এই পাশ দিয়ে, চার পাশ দিয়ে একসারি কোষের স্তর আছে।
আমরা বলেছিলাম এটাকে প্যারাইটাল স্তর বলে। আর এই যে ভিতরের যে স্তর গ্লোমেরুলাসের রক্তনালীগুলোকে, কৈশিক জালিকাগুলোকে পেঁচিয়ে রেখেছে, সেই স্তরকে বলা হয় ভিসেরাল স্তর। আর এই স্তর গঠনকারী কোষগুলোর নাম হচ্ছে পডোসাইট, এটা তোমরা জানো। আর এই প্যারাইটাল স্তর আর এই ভিসেরাল স্তরের মাঝে যে ফাঁকা জায়গা, এইটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুলের স্পেস। অর্থাৎ এই গ্লোমেরুলাসের রক্তজালিকা থেকে ছেঁকে যে তরলটা এই স্পেসে চলে আসবে, ওই তরলটাকে আমরা বলবো গ্লোমেরুলার ফিল্ট্রেট। আমরা নেক্সট স্লাইডে গেলে আমরা আরেকটু পরিষ্কারভাবে এই ছবি থেকে আমরা বুঝতে পারছি। দেখো, এইটা হচ্ছে প্যারাইটাল স্তর, এইটা হচ্ছে প্যারাইটাল স্তর। আর দেখো এই যে এটা হচ্ছে ভিসেরাল স্তর। ভিসেরাল স্তরের কোষগুলো ওই যে পা যুক্ত, যে কোষগুলোকে বলা হয় পডোসাইট। দেখো এই পডোসাইট কোষগুলো কিন্তু গ্লোমেরুলাসের কৈশিক জালিকাগুলোকে কিন্তু পেঁচিয়ে রেখেছে। আর এই যে মাঝে যে ফাঁকা জায়গা, এটাই কিন্তু বোমেন্স ক্যাপসুলের স্পেস। অর্থাৎ এই অ্যাফারেন্ট ধমনী দিয়ে রক্ত এই গ্লোমেরুলাসের ভিতরে যখন প্রবেশ করবে, একক সময়ে যে পরিমাণ রক্ত এর ভিতরে প্রবেশ করবে, একক সময়ে ওই পরিমাণ রক্ত ইফারেন্ট আর্টারিওল দিয়ে বের হতে পারবে না, কারণ ইফারেন্ট আর্টারিওলের ব্যাসটা অ্যাফারেন্ট আর্টারিওলের চেয়ে ছোট। এজন্য গ্লোমেরুলাসের ভিতরে রক্তচাপটা বেশি থাকবে। আর এই রক্তচাপের কারণেই কিন্তু এই রক্তনালী থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে তরলটা এই বোমেন্স ক্যাপসুলের স্পেসে বের হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস একটু খেয়াল করো। ধরে নাও তোমার আম্মু বাসায় ব্লেন্ডারে জুস তৈরি করেছে। একটি ছাঁকনি দিয়ে সেই ব্লেন্ডারের জুসগুলো যখন ছাঁকবে, তখন দেখবা ওই জুসের কিছু অংশ আছে যে ছেঁকে আলাদা হয়ে যাবে। কিছু সময় পরে দেখবা যে জুসের অনেক অংশই উপরে জমাট হয়ে আছে, কিন্তু নিচে আর ছেঁকে বের হচ্ছে না। এখন তুমি যদি ওই ছাঁকনিটাকে একটু চাপ দিয়ে ধরো, অর্থাৎ ওই ছাঁকনির ভিতরে যে জুসের উপাদানগুলো আছে, যেগুলো আর ছেঁকে বের হতে পারছে না, ওগুলোর উপরে যদি তুমি একটু চাপ প্রয়োগ করো, তখন দেখবা যে আবার কিছু জুসের অংশ কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে বের হচ্ছে। তার মানে পরে যে বের হয়েছে, এটা কিন্তু চাপের কারণে বের হয়েছে। ঠিক এখানেও তাই, যে এখানে যেহেতু চাপটা বেশি থাকে, ওই চাপের কারণে এই গ্লোমেরুলাসের কৈশিক জালকের ছিদ্র আর এই ভিসেরাল স্তরের ছিদ্র, এই দুইটা ছিদ্র দিয়ে তরলটা বের হয়ে আসবে। এই দুই ছিদ্রের যে ব্যাস, ওই ব্যাসের মধ্য দিয়ে যে উপাদানগুলো বের হয়ে আসা সম্ভব, সেগুলো এই বোমেন্স ক্যাপসুলের স্পেসে বের হয়ে আসবে। এই ছবিতে খেয়াল করে দেখো যে ডাবল ছাঁকনির কথা বলছি। দেখো এটা হচ্ছে সেই গ্লোমেরুলাসের কৈশিক জালিকা। এই যে দেখো কৈশিক জালিকার এপিথেলিয়াম, এখানে দেখো এই যে এপিথেলিয়াম। এই যে এপিথেলিয়ামের কোষের মাঝে যে ছিদ্র আছে, এটাকে আমরা বলছি প্রথম ছাঁকন ছিদ্র। তাহলে এখানে রক্তের যে চাপ আছে, এই চাপের কারণে কিন্তু এই ছিদ্রের যে ব্যাস, এই ব্যাসের মধ্য দিয়ে রক্ত থেকে যে লিকুইড বের হয়ে আসা সম্ভব, সেটা বের হয়ে আসবে। তারপরে দেখো এই কৈশিক জালিকার বাইরে কিন্তু বেসমেন্ট পর্দা আছে, অর্থাৎ ভিত্তি পর্দা আছে। আর এই ভিত্তি পর্দার বাইরেই কিন্তু দেখো এই যে পডোসাইট কোষটা জড়িয়ে আছে। এই পডোসাইট কোষের এই দেখো পায়ের মাঝে দেখো ফাঁকা জায়গা আছে, এটাকে বলছি আমরা দ্বিতীয় ছাঁকন ছিদ্র। এই যে দেখো এটাকে আমরা বলছি দ্বিতীয় ছাঁকন ছিদ্র। এরপরে সেই উপাদানগুলো এই ছিদ্র দিয়ে ফাইনালি থেকে বের হয়ে এই বোমেন্স ক্যাপসুলের স্পেসে
চলে আসবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ ছাঁকন কাজটা কিভাবে হয়ে থাকে এটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। আমি আবারও বলছি, এই যে রক্ত জালকের যে এপিথেলিয়াম আছে, সেই এপিথেলিয়ামের কোষগুলোর মাঝে যে ছিদ্র আছে, এই ছিদ্রের ব্যাস দিয়ে রক্তের পানিতে দ্রবণীয় বা অতি ক্ষুদ্র তরল পদার্থ বা রক্তের মধ্যে যে উপাদানগুলোর আয়তন এই ছিদ্রের চেয়ে কম, সেগুলো রক্তের পানির সাথে বের হয়ে আসবে। কিন্তু রক্তের মধ্যে যে উপাদানগুলো ব্যাস এই ছিদ্রের চেয়ে বড়, তারা কিন্তু বের হয়ে আসতে পারবে না। যেমন কোনো রক্তকণিকা বের হয়ে আসতে পারবে না। এছাড়া রক্ত রসের মধ্যে যে বড় বড় প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোও কিন্তু বের হয়ে আসতে পারবে না। এই গ্লোমেরুলাসের কৈশিক জালিকার এই প্রথম ছাঁকন ছিদ্র দিয়ে যে তরলটা বের হয়ে আসবে, এরপরে ভিসেরাল স্তরের দেখো দ্বিতীয় ছাঁকন ছিদ্র দিয়ে বের হয়ে এই বোমেন্স ক্যাপসুলের স্পেসে ছেঁকে যে লিকুইডটা আসবে, এটাকেই আমরা বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেট। এটাকেই আমরা বলছি গ্লোমেরুলার ফিল্ট্রেট। যেহেতু এই ফিল্ট্রেশন কাজটা অধিক চাপ সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, এই জন্য এইটাকে আলট্রা ফিল্ট্রেশন বলা হয়। আর যে চাপে এই ছাঁকন কাজটা সম্পন্ন হচ্ছে, সেই চাপটাকে আমরা বলছি ইফেক্টিভ প্রেসার বা কার্যকর পরিশ্রাবণ চাপ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গ্লোমেরুলাসের মধ্যে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে কার্যকর পরিশ্রাবণ চাপ সৃষ্টি হলেই কেবল এর ভিতর থেকে তোমার লিকুইড এই ছাঁকন ছিদ্রের মধ্য দিয়ে এই বোমেন্স ক্যাপসুলের স্পেসে বের হয়ে আসবে। আর এই ছাঁকনকৃত তরলের নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই ফিল্ট্রেটটাই কিন্তু এই রেনাল টিউবিউলের মধ্যে প্রবেশ করবে। এখানে এই ছবিতে দেখো ডাবল যে ছাঁকনিটা, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো এই যে গ্লোমেরুলাসের কৈশিক জালিকার দেখো রক্তনালিকাটা, এই রক্তনালীর গায়ে যে ছিদ্রটা আছে, দেখো এটাকে আমরা বলছি প্রথম ছাঁকন ছিদ্র। অর্থাৎ এই ছিদ্রের যে ব্যাস, কেবলমাত্র এই ব্যাসের চেয়ে কম যে মানে ব্যাসের উপাদানগুলো আছে, সেগুলোই কেবল এই রক্ত থেকে বের হয়ে আসতে পারবে। যেহেতু রক্তকণিকাগুলোর ব্যাস এর চেয়ে অনেক বড়, এছাড়া রক্তের মধ্যে অনেক প্রোটিন আছে যেগুলো এই ছিদ্রের ব্যাসের চেয়ে বড়, তারা কিন্তু বের হয়ে আসতে পারবে না। এরপরে দেখো এই কৈশিক জালিকার বাইরে দেখো এটা হলো ভিত্তি পর্দা, আর ভিত্তি পর্দার উপরে দেখো এই যে ভিসেরাল স্তরের পডোসাইট কোষ। আর এই পডোসাইট কোষের মাঝে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলছি দ্বিতীয় ছাঁকন ছিদ্র। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে এখন এই বোমেন্স ক্যাপসুলের মাধ্যমে রক্ত থেকে যে তরলটা ছেঁকে বের হয়ে আসলো, যাকে বলছি আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট, সেটা কিন্তু দেখো এই রেনাল টিউবিউল দিয়ে কিন্তু যেতে থাকবে। আর এই ছবি দেখানোর উদ্দেশ্য হলো, দেখো সেই রেনাল টিউবিউলগুলোকে কিন্তু পেঁচিয়ে আছে কৈশিক জালিকা। এখন আমরা দ্বিতীয় ধাপটা আলোচনা করব, যেটা হলো পরিশোষণ। প্রথম ধাপে ছিল যে পরিশ্রাবণ, ফিল্ট্রেশন মেথড, সেই ফিল্ট্রেশনটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব যে পরিশোষণ বা টিউবুলার পুনঃশোষণ। অর্থাৎ এখানকার এই মালপিজিয়ান বডির মাধ্যমে ছাঁকন কাজটা সম্পন্ন হয়ে ছাঁকনকৃত তরলটা কিন্তু দেখো এই প্রক্সিমাল পেঁচানো নালিকা দিয়ে আস্তে আস্তে যেতে থাকবে। তারপরে ঢুকবে হেনলির লুপ দিয়ে, হেনলির লুপ দিয়ে ঢুকে আবার চলে যাবে দূরবর্তী পেঁচানো নালিকাতে, তারপর যাবে সংগ্রহ নালীতে। আর এই নালীগুলো দিয়ে যাওয়ার সময় কিন্তু
এই নালীর চারিদিকে যে একসারি কোষের স্তর আছে, সেই কোষের স্তরের কোষগুলোই কিন্তু তোমার ওই পরিশ্রুত তরল থেকে প্রয়োজনীয় উপাদানগুলোকে শোষণ করে তার গায়ে পেঁচিয়ে আছে যে কৈশিক জালিকা, সেই কৈশিক জালিকার রক্তে ওই শোষণকৃত তরলটাকে আবার ফেরত পাঠিয়ে দেয়। আমি কথাটাকে আবার সহজ করে বলি, ছাঁকনকৃত তরল যখন এই রেনাল টিউবিউল দিয়ে যেতে থাকবে, তখন এই রেনাল টিউবিউলের কোষগুলো ওই ছাঁকনকৃত তরল থেকে প্রয়োজনীয় উপাদান চুষে কৈশিক জালিকার রক্তে পাঠিয়ে দিবে। তবে এই যে প্রক্সিমাল পেঁচানো নালিকা, হেনলির লুপ, দূরবর্তী পেঁচানো নালিকা, এক এক নালিকার মানে শোষণ ক্ষমতা এবং শোষণের ধরনের মধ্যে বেশ পার্থক্য আছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো, এই স্লাইডের মাধ্যমে একটা রেনাল টিউবিউলকে লম্বচ্ছেদ করে সেই রেনাল টিউবিউলের মধ্যে যে অংশগুলো পরিস্রাবনের সাথে জড়িত সেগুলো দেখানো হচ্ছে। এটা হচ্ছে এই রেনাল টিউবিউলের ভিতরের ফাঁকা জায়গা, যেটাকে বলা হচ্ছে লুমেন। অর্থাৎ ছাঁকনকৃত তরল যেটা, সেই তরলটা কিন্তু এই লুমেন দিয়েই, অর্থাৎ ওই নালীর ভিতরের যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা বা লুমেন দিয়েই কিন্তু যেতে থাকে। আর এই লুমেনকে ঘিরে এই যে কোষের আবরণ, যেটাকে বলা হচ্ছে রেনাল টিউবিউলের চারিদিকে একসারি কোষের আবরণ, যার নাম হচ্ছে টিউবুলার এপিথেলিয়াল সেল। এই কোষগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোষগুলোর যে প্রান্তটা এই লুমেনের দিকে, সেটা অধিক মাইক্রোভিলাই যুক্ত। এই অধিক মাইক্রোভিলাই থাকার কারণে সুবিধা হলো যে তাদের শোষণ ক্ষেত্রফলটা বেড়েছে, তারা অধিক পরিমাণ উপাদানকে শোষণ করতে পারে। এরপরে দেখো ভিত্তি পর্দা, অর্থাৎ রেনাল টিউবিউলের একদম বাইরে পাতলা যে আবরণ, এটা হলো ভিত্তি পর্দা। আর এটা হলো কৈশিক জালিকা, যে কৈশিক জালিকা রেনাল টিউবিউলকে পেঁচিয়ে রেখেছে। আর এই কৈশিক জালিকা এবং রেনাল টিউবিউল এর মাঝে থাকে এক ধরনের ফ্লুইড। পরিশোষণের সিস্টেমটা হলো যে এদিক দিয়ে যখন তরলটা যেতে থাকবে, তখন প্রয়োজনীয় উপাদানটা এই কোষগুলো দ্বারা শোষিত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় এই রক্তনালীতে চলে যাবে। আমরা পরের স্লাইডগুলোতে আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে আমি পরিশোষণের মানে স্টেপগুলো দেখাচ্ছি, যে এই যে লুমেন, এই লুমেনের মধ্যে সেই ছাঁকনকৃত তরলটা আছে। সেই তরলের মধ্যে পানি আছে, লবণ আছে, হরমোন আছে, ভিটামিন আছে, ইউরিক অ্যাসিড আছে, নানাবিধ ভালো মন্দ বর্জ্য, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উপাদান কিন্তু এই ছাঁকনকৃত তরলের মধ্যে রয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় উপাদান যেমন নানাবিধ লবণ, কার্বোহাইড্রেট, প্রয়োজনীয় হরমোন, ভিটামিন, এগুলো এই রেনাল টিউবিউলের এপিথেলিয়ামের এই কোষগুলোর মাইক্রোভিলাই দিয়ে শোষিত হয়ে, প্রথমে শোষিত হয়ে তারপরে এই কৈশিক জালিকার এপিথেলিয়াম ভেদ করে কৈশিক জালিকার লুমেনের মধ্যে যাবে। অর্থাৎ ধারাবাহিকতাটা এখানে দেওয়া আছে। রেনাল টিউবিউলের লুমেন থেকে প্রথমে যাবে রেনাল টিউবিউলের এপিথেলিয়ামে, এরপর যাবে কৈশিক জালিকার এপিথেলিয়াম। এই যে এটা হচ্ছে কৈশিক জালিকার এপিথেলিয়াম। এই এপিথেলিয়াম ভেদ করে এবার চলে যাবে কৈশিক জালিকার লুমেন, অর্থাৎ কৈশিক নালীর রক্তের মধ্যে চলে যাবে। এটাই হচ্ছে পরিশোষণ। অর্থাৎ রেনাল টিউবিউলের লুমেন থেকে রক্তনালীর লুমেনে প্রয়োজনীয় উপাদান স্থানান্তরিত হওয়াকে বলা হয় পরিশোষণ। এই স্লাইডের মাধ্যমে আমরা দেখাবো রেনাল টিউবিউলের কোন অংশ দিয়ে কোন ধরনের উপাদান পরিশোষিত হয়
এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল অর্থাৎ পিসিটি। এই অংশ দিয়ে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, নানাবিধ লবণ যেমন পটাশিয়াম, ক্লোরিন, ফসফেট, বাইকার্বনেট, এছাড়া প্রচুর পানি পরিশোষিত হয়। অর্থাৎ এই রেনাল টিউবিউল দিয়ে টোটাল যে পরিমাণ পরিশোষিত হয় তার 60%ই পরিশোষিত হয় এই নিকটবর্তী পেঁচানো নালী দিয়ে। এরপরে এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপ দিয়ে মূলত লবণ পরিশোষিত হয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, এই সমস্ত লবণ বা আয়ন পরিশোষিত হয়, কিছু পানীয় পরিশোষিত হয়। এবার আসা যাক দূরবর্তী পেঁচানো নালিকা অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই অংশ দিয়ে প্রচুর পানি পরিশোষিত হয়, এছাড়া সোডিয়াম, হাইড্রোজেন, পটাশিয়াম, ক্লোরিন পরিশোষিত হয়। এবং এই অংশের পরিশোষণে একটি হরমোন কাজ করে, অ্যান্ডোস্টেরন। অ্যান্ডোস্টেরন হরমোন এই অংশের পরিশোষণে কাজ করে, যে হরমোনটা নিঃসৃত হয় অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, যে গ্রন্থিটা কিডনির উপরে থাকে। এছাড়া এই অংশে পানি শোষণের সাথে একটি হরমোনও কাজ করে থাকে, যেটাকে এডিএইচ হরমোন বা অ্যান্টিডাইউরেটিক হরমোন বলা হয়। সংগ্রহ নালী থেকে মূলত পানি কৈশিক জালিকা রক্তে পরিশোষিত হয়, এছাড়া অল্প পরিমাণ সোডিয়াম পরিশোষিত হয়। কিন্তু সংগ্রহ নালী থেকে মূলত পানিটাই পরিশোষিত হয়ে কৈশিক জালিকায় স্থানান্তরিত হয়। আমরা আবারও বলছি, পরিশোষণ বলতে আমরা কিন্তু বোঝাচ্ছি যে রেনাল টিউবিউলের ভিতরের ছাঁকনকৃত তরল থেকে প্রয়োজনীয় উপাদান রক্তনালীতে প্রবেশ করা। এবার আমরা মূত্র সৃষ্টির শেষ ধাপ সক্রিয় ক্ষরণ। একটু আগে আমরা আলোচনা করেছি প্রক্সিমাল পেঁচানো নালী দিয়ে, হেনলির লুপ দিয়ে, ডিস্টাল পেঁচানো নালী দিয়ে, সংগ্রহ নালী দিয়ে ছাঁকনকৃত যখন তরলটা যাবে তখন সেই তরল থেকে প্রয়োজনীয় লবণ, হরমোন, ভিটামিন এগুলো কিন্তু এই নালীকে ঘিরে যে কৈশিক জালিকাগুলো আছে সেখানে ফেরত আসবে। এটা ব্যাপন প্রক্রিয়ায় হবে। আর সক্রিয় ক্ষরণটা হলো যে এই নালীগুলোকে ঘিরে যে রক্তনালী আছে, যে কৈশিক নালী আছে, ওই কৈশিক নালীর ভিতরেও কিছু ড্রাগ বা কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয়, যেগুলো শক্তি প্রয়োগের মাধ্যমে ওই কৈশিক জালিকা থেকে বিভিন্ন উপাদান আবার এই রেনাল টিউবিউলের লুমেনে প্রবেশ করে। এটাকেই বলা হয় সক্রিয় ক্ষরণ। অর্থাৎ সক্রিয় ক্ষরণের ধারাবাহিক ধাপগুলো হচ্ছে, কৈশিক জালিকার লুমেন থেকে একটা উপাদান প্রথমে কৈশিক জালিকার এপিথেলিয়াম ভেদ করে তারপর রেনাল টিউবিউলের এপিথেলিয়ামে যাবে, তারপর রেনাল টিউবিউলের এপিথেলিয়াম থেকে এর ভিতরের ফাঁকা জায়গা যার নাম রেনাল টিউবিউল লুমেন, সেই লুমেনে যাবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি সক্রিয় ক্ষরণ। আর সক্রিয় বলার কারণ হচ্ছে যে এই কাজটা হবার জন্য শক্তির প্রয়োজন হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই যে একটু গোলাপি কালারের এই অংশটা হচ্ছে সক্রিয় ক্ষরণ। কারণ এই অংশ দিয়ে তীরচিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে রক্তনালী থেকে এই যে প্রোটন, এই যে অ্যামোনিয়াম, কিছু ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কিছু ড্রাগ, এটা কিন্তু রক্তের কৈশিক জালিকা থেকে এই রেনাল টিউবিউলের মধ্যে ঢুকছে। তার মানে এই সক্রিয় ক্ষরণটা কিন্তু হচ্ছে প্রক্সিমাল পেঁচানো নালীর মধ্যে। আবার এখানে হেনলির লুপে আমরা দেখতে পাচ্ছি যে হেনলির লুপকে ঘিরে যে কৈশিক জালিকা থাকে, সেই কৈশিক জালিকার রক্ত থেকে কিছুটা ইউরিয়া সক্রিয় ক্ষরণের মাধ্যমে হেনলির লুপের লুমেনে প্রবেশ করে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো
যে প্রক্সিমাল পেঁচানো নালিকা এবং সংগ্রহ নালীর উপরের দিকে যে কৈশিক নালীগুলো পেঁচিয়ে থাকে সেই রক্তের কৈশিক নালী থেকে প্রোটন, পটাশিয়াম এবং অ্যামোনিয়াম কিন্তু সক্রিয় ক্ষরণের মাধ্যমে এই প্রক্সিমাল পেঁচানো নালীর মধ্যে প্রবেশ করে এবং সক্রিয় ক্ষরণের মাধ্যমে যে রাসায়নিক উপাদানগুলো রক্ত থেকে রেনাল টিউবিউলের মধ্যে প্রবেশ করে সেগুলো মূত্র সৃষ্টিতে অংশ নেয় এবং মূত্রের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হয়। তাহলে কিভাবে মূত্র সৃষ্টি হয় সেটা আমরা আলোচনা করেছি। এখন রেচনের শারীরতত্ত্ব বা রেচনের শারীরবৃত্তীয় এটাকে আমরা তিনটা শিরোনামের আলোকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম। প্রথমে হচ্ছে মূত্র সৃষ্টি, যেটা আমরা আলোচনা করেছি অলরেডি, সেটা হচ্ছে রেচন পদার্থ উৎপাদন, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরের শিরোনামটা ছিল মূত্র সৃষ্টি, সেটাও আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। আর তৃতীয় শিরোনামটা ছিল মূত্র নিষ্কাশন। এখন আমরা সেই তৃতীয় শিরোনামে চলে আসলাম, কিভাবে মূত্র নিষ্কাশিত হয় সেটা আমরা ব্যাখ্যা দিব। তাহলে যে মূত্রটা তৈরি হলো সেই মূত্রটা কিন্তু এই সংগ্রহ নালী দিয়ে এই রেনাল পিরামিডের যে সম্মুখ অংশ, উদ্গত অংশ, যেটাকে প্যাপিলা বলা হয়, সেই প্যাপিলাতে উন্মুক্ত হয়েছে। ছোট ছোট ছিদ্রের মাধ্যমে এই সংগ্রহ নালী উন্মুক্ত হয়েছে। এই প্যাপিলার যে এরিয়া জুড়ে ছিদ্রটা থাকবে সেই এরিয়াটাকে বলা হয় এরিয়া কিব্রোসা। তাহলে একটা পিরামিডে অনেক সংগ্রহ নালী থাকে, একটা সংগ্রহ নালীর সাথে অনেক নেফ্রন থাকে। তাহলে একটা সংগ্রহ নালীর যত নেফ্রন আছে সবগুলো নেফ্রনের মাধ্যমে রক্ত থেকে ছাকন পরিশোষণ এবং সক্রিয় ক্ষরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে পানিতে মিশ্রিত ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি রাসায়নিক পদার্থের যে মিশ্রণ, যাকে বলে মূত্র, সেই মূত্রটা সংগ্রহ নালীর মাধ্যমে এই প্যাপিলাতে চলে আসে এবং এই প্যাপিলার এই ছিদ্রগুলোর মাধ্যমে এটা চলে যায় মাইনর ক্যালিক্সে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে প্রত্যেকটা রেনাল পিরামিডের প্যাপিলাটা একটা ছোট নলের মধ্যে বসানো থাকে, যে ছোট নলটাকে বলা হয় মাইনর ক্যালিক্স বা মাইনর টিউবিউল। আমরা পরের স্লাইডে এই জিনিসটাকে আরও ভালোভাবে আমরা তুলে ধরছি। এখানে এই যে দেখো, এটা একটা পিরামিড, এই যে এটা একটা পিরামিড, দেখো প্রত্যেকটা পিরামিড কিন্তু দেখো একটা নলের মধ্যে দেখো উন্মুক্ত। এই নলটাকে কিন্তু আমরা বলছি মাইনর ক্যালিক্স। প্রত্যেকটা পিরামিড দেখো একটা করে মাইনর ক্যালিক্সের মধ্যে উন্মুক্ত হয়েছে। এবং এখানে দেখো এই একটা এই তিনটা মাইনর ক্যালিক্স মিলে কিন্তু আরেকটা মোটা নল তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি মেজর ক্যালিক্স। আবার এখানে দেখো 1, 2, 3 এই তিনটা মাইনর ক্যালিক্স মিলে কিন্তু এখানে একটা মেজর ক্যালিক্স হয়েছে। আবার এটা একটা মাইনর ক্যালিক্সই একটা মেজর ক্যালিক্স গঠন করেছে। আর দেখো এখানে কয়েকটা এই মেজর ক্যালিক্স মিলে তৈরি হয়েছে ফানেলের মতো যে অংশ, যেটাকে আমরা বলছি পেলভিস। আবার এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছ এটা আরেকটা মেজর ক্যালিক্সের ছিদ্র। এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছ আরেকটা মেজর ক্যালিক্সের ছিদ্র। আবার এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছ এখানে মাইনর ক্যালিক্সের ছিদ্র। তাহলে অনেকগুলো, প্রত্যেকটা পিরামিড একটা মাইনর ক্যালিক্সে উন্মুক্ত, আর 2 বা ততোধিক মাইনর ক্যালিক্স মিলে তৈরি হয়েছে মেজর ক্যালিক্স। আর 2 বা ততোধিক মেজর ক্যালিক্স মিলে যে ফানেলের মতো অংশটা তৈরি হয়েছে, যেটাকে বলা হয় পেলভিস। এই পেলভিসটাই কিন্তু বৃক্কের হাইলাম দিয়ে বের হয়ে ইউরেটার তৈরি করেছে, যেটা মূত্রথলির সাথে যুক্ত হয়েছে। তাহলে এই রেনাল পিরামিডের সংগ্রহ নালী দিয়ে
দেখো মূত্র তৈরি হয়ে মাইনর ক্যালিক্সে আসবে, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্সে আসবে, মেজর ক্যালিক্স থেকে পেলভিসে আসবে, পেলভিস থেকে দেখো ইউরেটারে যাবে। এখানে আমরা কিন্তু এই ধারাবাহিকতাটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি। দেখো এভাবে একটা কিডনি থেকে যত মূত্র তৈরি হবে সব মূত্র কিন্তু এই ইউরেটার দিয়ে বের হয়ে আসবে। কোথায় আসবে? বের হয়ে আসবে দেখো এই মূত্রথলিতে, এই মূত্রথলিতে জমা হতে থাকবে। তাহলে দুইটা কিডনি থেকে যত মূত্র তৈরি হবে সেই মূত্রগুলো কিন্তু ইউরেটার দিয়ে ধীরে ধীরে কিন্তু এই মূত্রথলিতে জমা হতে থাকবে। আর মূত্রথলিতে 280 থেকে 350 মিলিলিটার মূত্র জমা হলেই সেটা আমাদের বাইরে ত্যাগের ইচ্ছা জাগবে। যদিও মূত্রথলির মোট ধারণ ক্ষমতা 700 থেকে 750 মিলিলিটার, কিন্তু 280 থেকে 350 এই আয়তনের মূত্র যখন মূত্রথলিতে জমা হবে তখন সেটা আমরা বাইরে ত্যাগ করার আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। তারপরে মূত্র নালী দিয়ে এটা বাইরে নির্গত হবে। তাহলে কিভাবে মূত্র বাইরে নিষ্কাশিত হয় সেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা মূত্র সম্পর্কে একটু জানব। প্রথমে জেনে নিব মূত্রের বৈশিষ্ট্য। একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রতিদিন 0.5 থেকে 2 লিটার মূত্র তৈরি হতে পারে। এর বর্ণ হালকা হলুদ, আর এই বর্ণের জন্য দায়ী একটা রঞ্জক পদার্থ যাকে বলে ইউরোক্রোম, আর এটা ঝাঁঝালো গন্ধযুক্ত। এই ঝাঁঝালো গন্ধ হবার কারণ একটি রাসায়নিক পদার্থ যার নাম ইউরিনোড C6H8O। এর পিএইচ সামান্য অম্লীয়, অর্থাৎ পিএইচ 5 থেকে 6.5। আমরা কিন্তু জানি যে পিএইচ 7টা হচ্ছে নিরপেক্ষ, তার মানে মূত্র সামান্য অম্লীয়। এর আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.030। তাহলে আমরা মূত্রের যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো সেটা আমরা আলোচনা করলাম। এখন মূত্রের উপাদানগুলো সম্পর্কে আমরা একটু জানব। মূত্রে 95 থেকে 97% পানি থাকে, আর 3 থেকে 5% পর্যন্ত উপাদান থাকে, জৈব অজৈব অন্যান্য উপাদান থাকে। তবে হিসাবের সুবিধার্থে বেশিরভাগ ক্ষেত্রেই হিসাব করা হয় যে পানি থাকে 95%, আর 5% থাকে হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ। এর মধ্যে ইউরিয়া থাকবে 2%, ইউরিক অ্যাসিড থাকবে 0.05 ভাগ, হিপিউরিক অ্যাসিড থাকবে 0.05 ভাগ, ক্রিয়েটিনিন থাকবে 0.07 ভাগ, ক্রিয়েটিন 0.01 ভাগ। ক্রিয়েটিনিন আর ক্রিয়েটিন দুইটা আলাদা রাসায়নিক উপাদান, এটা মনে রাখবে। কিটোন বডিজ থাকবে 0.02 ভাগ, সোডিয়াম আয়ন থাকবে 0.35 ভাগ, পটাশিয়াম থাকবে 0.15 ভাগ, অ্যামোনিয়াম থাকবে 0.04 ভাগ, ম্যাগনেসিয়াম থাকে সাধারণত 0.01 ভাগ, ক্লোরাইড থাকে 0.6 ভাগ, সালফেট থাকে 0.18 ভাগ, ফসফেট থাকে 0.27 ভাগ, আর ক্যালসিয়াম থাকে 0.03 ভাগ। স্বাভাবিক মূত্রের যে উপাদানগুলো সেটা আমরা এখানে তুলে ধরেছি। তাহলে মূত্রের উপাদানগুলো সম্পর্কে আমরা জানলাম। আর আমরা যে রেচনের যে শারীরবৃত্ত বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি তার একটা ভিডিও আমরা একটু দেখে নিব। In human beings, the chief organ that is involved in excretion is kidneys. The excretory system of human beings consists of 1. A pair of kidneys,
right kidney and left kidney. 2. A pair of ureters, right ureter and left ureter. 3. A urinary bladder. 4. A urethra. Kidneys are located in the abdomen on either side of the backbone. Kidney is a basic filtration unit. It consists of very thin-walled blood capillaries. Each capillary cluster is associated with cup-shaped end of a tube that collects filtered urine. Each kidney has large number of filtration units called nephrons packed close together. The waste products are nitrogenous wastes that are collected from the blood in the form of urine. The produced urine passes through ureters into urinary bladder. The urine is stored in the urinary bladder and the urine is released to outside through urethra. Now, let us learn how urine is produced. The process of urine formation takes place in 3 steps. 1. Filtration. 2. Reabsorption. 3. Secretion. Filtration. The nitrogenous wastes, such as urea, uric acid, are removed from blood in the kidneys. The process of urine formation takes place in nephron. Reabsorption. Some substances like glucose, amino acids, salts and major water, which are filtered along with nitrogenous waste, are reabsorbed. The amount of water reabsorbed depends on excess water and dissolved waste along with wastes. Secretion. Reabsorbed components of wastes are secreted into the blood when the urine flows through the tubular part of nephron in the kidney. Mechanism of urination. The urine formed in kidney enters into a lung tube called ureter. The one end of the ureter is connected to kidney and the other end is connected to urinary bladder. Urine is stored in the urinary bladder until the pressure of urinary bladder leads to urge to pass urine. When it reaches the pressure to urge to pass it, urine passes out through urethra. How can we hold urine until it reaches to the urge to pass urine? As the urinary bladder is muscular and it is under the control of nervous system, we can usually control to urge to urinate. The process of passing out urine is called as urination. প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে রেচনের শারীরবৃত্তীয়টা আবার একটু রিভিশন হলো। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেচন ও অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। একই পড়ার মাধ্যমে আমি মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকাটা ব্যাখ্যা করব। আমরা কিন্তু জানি যে রেচন মানে হচ্ছে দেহের মধ্যে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হবে সেই বর্জ্য পদার্থ দেহের বাইরে বের করে দেওয়া। আর অসমোরেগুলেশন হচ্ছে যে দেহের অন্ত এবং বহি পরিবেশের মধ্যে অভিস্রবণিক চাপের সমতা রক্ষা, অর্থাৎ পানির ভারসাম্য রক্ষা। এটার অর্থ হচ্ছে যে আমাদের দেহে যদি পানি কম থাকে, অর্থাৎ আমাদের দেহে যদি পানির প্রয়োজনীয়তা থাকে, সেক্ষেত্রে দেহ থেকে যেন পানি বেশি বের না হয়। আবার দেহের যে পরিমাণ পানির চাহিদা তার চেয়ে যদি বেশি পানি থাকে তাহলে সেই বাড়তি পানি যেন দেহ থেকে বের হয়ে যায়। এই যে দেহে যে পানির একটা
বহি এবং অন্ত পরিবেশের মধ্যে যে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ, এটাই হচ্ছে অসমোরেগুলেশন। আর অসমোরেগুলেশন অর্থাৎ দেহে পানির ভারসাম্য বিভিন্নভাবে নিয়ন্ত্রণ হয়, যেমন শ্বসন ক্রিয়ার মাধ্যমেও পানির ভারসাম্য নিয়ন্ত্রণ হয়, তারপরে মলত্যাগের মাধ্যমে হয়, ঘামের মাধ্যমে হয়। এর মধ্যে একটি হচ্ছে রেচন প্রক্রিয়া। এই রেচনের মাধ্যমে দেহ থেকে বেশ অনেক পানি কিন্তু বের হয়ে যায়। অর্থাৎ রেচন হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ তথা পানির ভারসাম্য নিয়ন্ত্রণ তথা অসমোরেগুলেশনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এজন্য অসমোরেগুলেশনে বৃক্কের যথেষ্ট ভূমিকা রয়েছে। আর এই অসমোরেগুলেশনের সাথে একটি হরমোন দায়ী, যার নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, সংক্ষেপে বলে ADH। সংক্ষেপে এর অন্য নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এই ভেসোপ্রেসিন বা ADH হরমোন এই অসমোরেগুলেশনের সাথে জড়িত। এখন আমরা জানব যে এই ADH হরমোন কিভাবে আমাদের দেহে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। ধরে নাও তোমার রক্তে পানির পরিমাণ কম, অর্থাৎ তোমার দেহে যে রক্ত রয়েছে সেই রক্তের তরলতা কম, অর্থাৎ রক্তের ঘনত্বটা বেশি। এই পরিস্থিতিতে তোমার ADH হরমোন বেশি নিঃসৃত হবে। এই ADH হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। এই ADH হরমোন নিঃসৃত হলে এটা রক্তের মাধ্যমে এটা কিডনিতে চলে আসে, বৃক্কে চলে আসে। বৃক্কের যে রেনাল টিউবিউল, সেই টিউবিউলের কোষগুলির যে মাইক্রোভিলাই, সেখানে রক্তের মাধ্যমে এটা চলে আসে। তাহলে তোমার ADH হরমোনের পরিমাণ বেড়ে যাবে। আর এই হরমোনের কাজ হচ্ছে যে কোষগুলির পানি শোষণ ক্ষমতাকে বাড়িয়ে দেওয়া। অর্থাৎ যেহেতু তোমার রক্তের মধ্যে পানি কম, তোমার দেহেরও পানির চাহিদা বেশি, এই জন্য ADH হরমোন ওই রেনাল টিউবিউলের কোষগুলির মাইক্রোভিলাইয়ের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে যতটুকু সম্ভব মূত্র থেকে পানিটা শোষণ করে নেওয়া যায়। আর তখন কিন্তু তোমার মূত্র কম তৈরি হয়, কারণ মূত্রের মধ্যে যতটা পানি আছে সেখান থেকে যতটা সম্ভব রেনাল টিউবিউলের কোষগুলো শোষণ করে নিবে। তখন তোমার মূত্র কম সৃষ্টি হবে, মিনিটে 0.5 ml তৈরি হবে এবং দেহে পানির ভারসাম্য রক্ষা হবে। তোমার দেহের পানির চাহিদা কিছুটা পূরণ হবে। আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে কিন্তু খেয়াল করলে আমরা বিষয়টা উপলব্ধি করতে পারবো। বিশেষ করে রমজান মাসে যখন আমরা রোজা থাকি, খেয়াল করে দেখো একদম ইফতারির আগের সময়গুলোতে আমাদের শরীরে কিন্তু একেবারেই পানি কম থাকে। তখন কিন্তু দেখো আমাদের প্রস্রাব একটা দীর্ঘ সময় হয় না বললেই চলে, খুবই কম মূত্র সৃষ্টি হয়। কিন্তু তুমি পরক্ষণে সেহরির পরের কথা চিন্তা করো, তুমি সারাদিন পানি খেতে পারবে না, এই জন্য সেহরিতে তোমার দেহের যে পরিমাণ পানি দরকার তার চেয়ে অনেক বেশি পানি কিন্তু তুমি পান করো। অর্থাৎ তোমার রক্তের ঘনত্ব কমে যায়, রক্তের তরলতা বেড়ে যায়, তোমার রক্তের মধ্যে পানি বেশি হয়ে যায়। তখন কিন্তু তোমার ADH হরমোন তেমন একটা নিঃসৃত হবে না। ফলে রেনাল টিউবিউলের যে কোষগুলির মাইক্রোভিলাই আছে তার যে ওয়াটার অ্যাবজর্বিং পাওয়ার সেটা স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক নিয়মে সে পানিটা শোষণ করবে আর বাকি পানিটা কিন্তু বের হয়ে যাবে। অর্থাৎ তুমি অধিক পানি পান করলেই যে সেটা তোমার শরীরে কাজে লাগবে এটা নয়। তোমার শরীরে যতটুকু তোমার শরীরের দরকার ততটুকুই লাগবে, বাকিটা বের হয়ে যাবে। এই জন্য কিন্তু দেখো আমরা কিন্তু সেহরি
রাতে আমরা খেয়াল করে দেখি যে ঘুমানোর পরে খুব ঘন ঘন কিন্তু আমরা মূত্র ত্যাগ করি, কারণ যেহেতু আমরা পানি বেশি পান করি, এবং তখন কিন্তু প্রতি মিনিটে মূত্র তৈরি হবে 16 ml। তাহলে তুমি বুঝতেই পারছো যে হিসাব করে দেখো যে 1 ঘন্টায় তোমার কি পরিমাণ মূত্র তৈরি হবে। আর একটু আগেই তো বললাম তোমার মূত্রথলিতে 280 থেকে 350 ml মূত্র তৈরি হলেই সেটা বাহিরে ত্যাগের ইচ্ছা জাগবে। তো এভাবে এডিএইচ হরমোন আমাদের দেহে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে এবং মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি বিষয়টা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমি সংক্ষেপে আবারও একটু বলছি, যদি তুমি পানি কম পান করো, তোমার রক্তে যদি পানি কম থাকে, তাহলে তোমার এডিএইচ হরমোন বেশি ক্ষরণ হবে, তোমার রেনাল টিউবিউলের কোষগুলির পানি অ্যাবজর্বিং পাওয়ার বেড়ে যাবে, তখন তোমার মূত্রে পানি কম থাকবে, মূত্র কম তৈরি হবে, মূত্র হলুদ বেশি হবে, মূত্র তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হবে, এবং ওই মূত্র বাইরে নির্গত করার সময় একটু জ্বালাময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা যন্ত্রণা সৃষ্টি হতে পারে মূত্রনালীতে। আর তুমি যদি বেশি পানি পান করো, তোমার রক্তে বেশি পানি থাকবে, রক্তের তরলতা বেশি থাকবে, এডিএইচ হরমোন তেমন একটা নিঃসৃত হবে না, রেনাল টিউবিউলের কোষগুলো স্বাভাবিকভাবে পানি শোষণ করবে, আর বাড়তি পানি মূত্র আকারে বের হয়ে যাবে, তখন মূত্র বেশি তৈরি হবে, মূত্রে পানির পরিমাণ বেশি থাকবে, মূত্রের কালারটা পানির মতো হবে, মূত্রে গন্ধও কম থাকবে এবং যন্ত্রণাদায়কও হবে না। রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। রক্তে কিভাবে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রিত হয়, বিষয়টা একটু কঠিন, তবে মনোযোগ দিয়ে বুঝলে তুমি বিষয়টা বুঝতে পারবে। রক্তের প্লাজমায় যদি সোডিয়াম কম হয়, তুমি ধরে নাও যে রক্ত রসের মধ্যে সোডিয়াম কম, তাহলে রক্তে পানি কম প্রবেশ করবে, কারণ রক্তের মধ্যে যত লবণ থাকবে তত রক্তের দ্রবণের ঘনত্ব বেশি হবে, আর দ্রবণের ঘনত্ব যত বেশি হবে, তোমরা অভিস্রবণের নিয়ম অনুযায়ী জানো যে তার পানি শোষণের চাহিদা তত বেশি থাকবে। তো যেহেতু রক্তে সোডিয়াম কম, কাজেই পানি কম প্রবেশ করবে, এতে রক্তের আয়তন ও চাপও কমে যাবে। এই সময় বৃক্কের যে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স আছে, জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স হলো বৃক্কের যে নেফ্রনটা আছে, নেফ্রনের যে মালপিজিয়ান বডি আছে, সেই মালপিজিয়ান বডির মধ্যে একদিক দিয়ে অ্যাফারেন্ট ধমনী ঢুকে আরেক দিক দিয়ে ইফারেন্ট ধমনী বের হয়ে যায়। এই ইফারেন্ট ধমনী এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এর মধ্যবর্তী স্থানের একগুচ্ছ সংবেদী কোষ থাকে, এটাই হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। আমি জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স সম্পর্কে আমি আবারও বিষয়টা তোমাকে একটু পরিষ্কার করে বলি। সেটা হচ্ছে যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর অ্যাফারেন্ট ধমনী এর মাঝে যে টিস্যু আছে, এই টিস্যুটাই হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। অ্যাফারেন্ট ধমনী এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের মধ্যবর্তী জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের সংবেদী কোষগুলো উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হলে তখন তারা রেনিন এনজাইম ক্ষরণ করবে, আর এই রেনিন এনজাইম যকৃৎ থেকে উৎপন্ন এবং প্লাজমায় অবস্থিত এক ধরনের প্রোটিন থাকে, যে প্রোটিনকে
এই রেনিন অ্যানজিওটেনসিন হরমোনে পরিণত করবে। আমি কথাটা আবার একটু ক্লিয়ার করে বলি, তোমার রক্তে যদি সোডিয়াম কম থাকে, পানি কম প্রবেশ করবে, তাতে রক্তের আয়তন ও চাপ কমে যাবে। এই সময় জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের কোষগুলো উদ্দীপ্ত হবে এবং তারা রেনিন এনজাইম ক্ষরণ করবে। আর এই রেনিন এনজাইম তোমার যকৃতের থেকে উৎপন্ন এক ধরনের প্রোটিনকে তারা অ্যানজিওটেনসিন হরমোনে পরিণত করবে। আর অ্যানজিওটেনসিন হরমোন যখন তৈরি হয়ে যাবে তখন অ্যাড্রেনাল কর্টেক্স উদ্দীপ্ত হবে। অর্থাৎ কিডনির উপরে টুপির মতো একটা অন্তঃক্ষরা গ্রন্থি আছে যাকে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল বলে। ওই গ্রন্থির দুইটা স্তর থাকে, একটা বাইরের স্তর, একটা ভিতরের স্তর। বাইরের স্তরকে বলা হয় কর্টেক্স আর ভিতরের কেন্দ্রীয় অংশটাকে বলা হয় মেডুলা। তাহলে ওই অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের যে কর্টেক্স সেটা উদ্দীপ্ত হবে এবং সেখান থেকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হবে। এই অ্যালডোস্টেরন হরমোনই হচ্ছে রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন, যেটা অ্যাড্রেনাল নামক অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এখন যখন অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ হয়ে গেল, এখন কি হবে? সেই অ্যালডোস্টেরন হরমোন রক্তের মধ্যে বাহিত হয়ে ওই যে দূরবর্তী পেঁচানো নালিকা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে পৌঁছাবে। তখন ওই ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা ওই নালীর কোষগুলোতে সোডিয়াম পটাশিয়াম পাম্প উদ্দীপ্ত হবে। অর্থাৎ ওই নালীর কোষগুলো তখন সোডিয়ামকে ইন করা আর পটাশিয়ামকে বের করা, এই কাজে তারা সক্রিয় হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প উদ্দীপ্ত। এবার কি হবে? সোডিয়াম আয়ন তখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে কৈশিক জালিকায় প্রবেশ করবে। অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে তোমার যে ছাঁকনকৃত তরলের অংশটা ছিল, যেটা মূত্র তৈরিতে অংশ নিতে যাবে, তার ভিতরে যে সোডিয়াম আছে সেই সোডিয়ামটা কৈশিক জালিকায় প্রবেশ করবে। আর কৈশিক জালিকা থেকে পটাশিয়াম উল্টাভাবে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে প্রবেশ করবে। অ্যালডোস্টেরন হরমোন এভাবে একটা কাজ করে। আরেকভাবে কাজ করে যে এই হরমোন রক্তবাহিত হয়ে অন্ত্রে চলে যায় এবং অন্ত্রে সোডিয়াম শোষণ বাড়ায়, ত্বকে যায়, সেই ত্বকে ঘামের মাধ্যমে সোডিয়াম ত্যাগ যেন বেশি না হয় সেটা সে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অ্যালডোস্টেরন হরমোনের মূল যে কাজটা সেটা হলো যে মূত্রের মাধ্যমে যেন সোডিয়াম বের হয়ে না যায়, ঘামের মাধ্যমে যেন সোডিয়াম বের হয়ে না যায়, আর অন্ত্রের মধ্যে পরিপাকৃত যে উপাদান, সেই উপাদানে যে সোডিয়াম আছে সেটা যেন মলের মাধ্যমে বের হয়ে না যায়, সেটা যতটা সম্ভব শোষিত হয়ে যেন রক্তে চলে আসে। উপরোক্ত এই দুইটা কারণে রক্তের মাধ্যমে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। আর যখন রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তখন প্রচুর পানি প্রবেশ করে, তখন রক্তের আয়তন ও চাপ বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু কঠিন তো মনে হচ্ছেই, এজন্য আমি আবারও তোমাদেরকে একটু বিষয়টা সংক্ষেপে বলি যাতে তোমাদের কাছে কঠিন মনে না হয়। আমাদের রক্তে যদি সোডিয়াম কম থাকে তাহলে পানি প্রবেশ কম করবে, এতে রক্তের আয়তন ও চাপ কমে যাবে। তখন জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স, এই কমপ্লেক্সের যে সংবেদী টিস্যু তারা উদ্দীপ্ত হবে। আবারও বলছি যে অ্যাফারেন্ট ধমনী এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এর মধ্যবর্তী যে টিস্যু, এরই নাম হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার টিস্যু। আর ওই টিস্যুর সংবেদী একগুচ্ছ কোষ মিলে জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স তৈরি, যারা উদ্দীপ্ত হয়ে
রেনিন এনজাইম ক্ষরণ করে, যে রেনিন এনজাইম যকৃৎ থেকে উৎপন্ন হওয়া প্রোটিনকে ভেঙে অ্যাঞ্জিওটেনসিন হরমোনে পরিণত করে। আর এই হরমোন যখন তৈরি হয়ে যায়, এই হরমোনের কাজ হলো অ্যাড্রেনাল কর্টেক্সকে উদ্দীপ্ত করা, যেন সেখান থেকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হয়। আর এই হরমোন যখন ক্ষরিত হবে তখন সে যথারীতি রক্তের মাধ্যমে বাহিত হয়ে ওই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যাবে। সেখানে গেলে ওই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের যে কোষগুলি আছে, যারা এই শোষণ কাজ করে থাকে, এই কোষগুলো উদ্দীপ্ত হয়, সোডিয়াম ও প্রোটন পাম্প সক্রিয় হয়। তখন কৈশিক জালিকা থেকে পটাশিয়াম প্রবেশ করে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মধ্যে, আর ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ভিতর থেকে সোডিয়াম যায় কৈশিক জালিকার রক্তে। এই হরমোন রক্তবাহিত হয়ে অন্ত্রে যায়। অন্ত্রের ভিতরে যে সোডিয়াম আয়ন আছে সেটাকে শোষণ করে রক্তে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি করে। আবার এই অ্যালডোস্টেরন হরমোন ত্বকেও যায়, যেন ঘামের মাধ্যমে অধিক পরিমাণ সোডিয়াম দেহের বাইরে বের না হয়ে যায়। অর্থাৎ অ্যালডোস্টেরন হরমোনের মূল কাজটা হচ্ছে দেহের ভিতরে সোডিয়াম, রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি। উপরোক্ত এই দুইটা কারণে রক্তের মধ্যে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পায়, রক্তে প্রচুর পানি প্রবেশ করে, রক্তের আয়তন এবং চাপের বৃদ্ধি ঘটে। আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। পিএইচ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রক্তের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্বের একটি পরিমাপক হলো পিএইচ। আমরা জানি যে কোনো দ্রবণে যদি হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেড়ে যায় তার পিএইচ কমে যায়, আর যদি কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনত্ব যদি কমে যায় তাহলে তার পিএইচ বেড়ে যায়। কোনো দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে সেটাকে আমরা নিরপেক্ষ বলি। কোনো দ্রবণের পিএইচ যদি 7-এর কম হয় তাহলে তাকে আমরা অম্লীয় বলি। আর কোনো দ্রবণের পিএইচ যদি 7-এর বেশি হয় তাহলে সেটাকে আমরা ক্ষারীয় বলি। আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত নানা ধরনের অ্যাসিড তৈরি হয়, কাজেই দেহে ক্ষারের চেয়ে অ্যাসিড বেশি উৎপন্ন হয়। তবে সেই অ্যাসিডিটি একটি স্বাভাবিক মাত্রায় থাকতে হবে। যদি দেহে অ্যাসিডিটি বেড়ে যায় তাহলে নানাবিধ ক্ষতির কারণ হতে পারে। আর আমাদের দেহে প্রতিনিয়ত কোষীয় শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড একটা অস্থায়ী অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে যেমন কার্বনিক অ্যাসিড তৈরি হতে পারে, আবার এটা সাথে সাথে ভেঙে পানি ও কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হতে পারে। আবার এটা আয়নিত অবস্থায় প্রোটন এবং বাইকার্বনেট আয়ন প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রক্তের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ছিল বৃক্কের মাধ্যমে কিন্তু ছেঁকে সেটাও কিন্তু সেই ছাঁকনকৃত তরলের মধ্যে চলে আসে। তোমরা জানো যে আমাদের শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তা রক্তের মাধ্যমে বাহিত হয়। কাজেই রক্তের মধ্যে যথেষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে, আর রক্তের মধ্যে সেই কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে তৈরি হয় কার্বনিক অ্যাসিড, যে কার্বনিক অ্যাসিড ভেঙে প্রোটন আর বাইকার্বনেট আয়ন তৈরি করে। তাহলে এই প্রোটন আর বাইকার্বনেট আয়ন কিন্তু ছেঁকে সেই গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে থাকে। এখানে দেখতে পাচ্ছ সেই বাইকার্বনেট আর হচ্ছে প্রোটন, এরা আবার যুক্ত হয়ে কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করে। কিন্তু বেশি সময় এই কার্বনিক অ্যাসিড থাকতে পারে না, কারণ কার্বনিক এনহাইড্রেজ এনজাইমের ক্রিয়ায়
সেই কার্বনিক অ্যাসিড আবার ভেঙে পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই পানি কার্বন ডাইঅক্সাইড শোষণ প্রক্রিয়ায় রেনাল টিউবিউলের কোষগুলো শোষণ করে নেয়, অর্থাৎ ছাঁকনকৃত তরলের মধ্যে যে পানি কার্বন ডাইঅক্সাইড আছে সেটা রেনাল টিউবিউলের কোষের মধ্যে প্রবেশ করে। সেখানে আবার কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের ক্রিয়ায় আবার সেগুলো জোড়া লেগে কার্বনিক অ্যাসিড হয়ে আবার ভেঙে আয়ন তৈরি করে। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের কাজই হলো কার্বনিক অ্যাসিডকে ভেঙে প্রোটন এবং বাইকার্বনেটে তৈরি করা। তাহলে রেনাল টিউবিউলের কোষের মধ্যে যে প্রোটন আর বাইকার্বনেট তৈরি হলো, এই বাইকার্বনেটটা কিন্তু পরিশোষিত হয়ে কৈশিক জালিকা রক্তে চলে যায়, কিন্তু প্রোটনটাকে কোষ ওই লুমেনের মধ্যে পাঠিয়ে দেয়, ওই রেনাল টিউবিউলের তরলের মধ্যে পাঠিয়ে দেয়, যেটা মূত্র আকারে বের হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই কোষগুলো এই কাজটা না করত, ধরে নাও এই প্রোটনটাকে যদি মূত্রের সাথে বের করে না দিয়ে যদি এই প্রোটনটাও রক্তের মধ্যে চলে যেত, তাহলে কিন্তু রক্তের মধ্যে প্রোটনের পরিমাণ বেড়ে যেত। রক্তের মধ্যে যদি প্রোটনের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু রক্তের অ্যাসিডিটি কিন্তু বেড়ে যেত। আমরা জানি যে রক্তের প্লাজমার স্বাভাবিক পিএইচ 7.4, অর্থাৎ খুব সামান্য ক্ষারীয়, অম্লীয় নয়। কিন্তু দেখো এই কোষগুলো কিন্তু এই প্রোটনটাকে বাইরে বের করে দিচ্ছে বলে রক্তের কিন্তু অম্লতা তৈরি হচ্ছে না। আর যে বাইকার্বনেটটা দেখতে পাচ্ছ, এই বাইকার্বনেটটা রক্তে গিয়ে বাফার হিসাবে কাজ করে। রক্তের মধ্যে যদি অতিরিক্ত প্রোটন থাকেও সেটাকে কিন্তু এই বাইকার্বনেট রিমুভ করে, অর্থাৎ এরা বাফার হিসাবে কাজ করে, কোনোভাবেই রক্তের মধ্যে এই হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি হতে দেয় না। আবার রক্তের মধ্যে যে অ্যামোনিয়াম থাকে সেটাকেও সক্রিয় পদ্ধতিতে রেনাল টিউবিউলের লুমেনের মধ্যে বের করে দেয়। এভাবে রক্তের পিএইচ নিয়ন্ত্রণে বৃক্ক ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রক্তের পিএইচ নিয়ন্ত্রণটা আবার একটু সংক্ষেপে বলছি, রিভিশন দিচ্ছি। সেটা হলো যে আমাদের রক্তে প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকে, পানি থাকে, এবং রক্তে কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে প্রোটন আর বাইকার্বনেট তৈরি করে, যেটা কিডনির মাধ্যমে ছেঁকে ছাঁকনকৃত তরলে চলে আসে। এই তরলটা যখন রেনাল টিউবিউল দিয়ে যেতে থাকে, তখন সেই তরলে বাইকার্বনেট আর প্রোটন মিলে আবার কার্বনিক অ্যাসিড তৈরি হয়, যেটা আবার ওই রেনাল টিউবিউলের মধ্যে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের ক্রিয়ায় পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডটা রেনাল টিউবিউলের কোষ দ্বারা অ্যাবজর্ব হয়ে যায়। এরপর রেনাল টিউবিউলের কোষের মধ্যে যে পানি আছে সেটার সাথে আবার কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা আবার কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের ক্রিয়ায় হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট তৈরি হয়। বাইকার্বনেট রক্তে পরিশোষিত হয়, কিন্তু হাইড্রোজেন আয়ন রক্তে আর যায় না, সেটাকে সক্রিয় পদ্ধতিতে ফোর্স ক্রিয়েট করে এটাকে লুমেনে বের করে দেয়, মূত্র আকারে বের হয়ে যায়। এছাড়া রক্তের মধ্যে যে অ্যামোনিয়াম আছে সেটাকেও সক্রিয় পদ্ধতিতে রক্তনালী থেকে, কৈশিক জালিকা থেকে রেনাল টিউবিউলের লুমেনের মধ্যে ক্ষরণ করে দেয়। আর কৈশিক জালিকা রক্তের মধ্যে যে বাইকার্বনেট বা ফসফেট থাকে, এরা বাফার হিসাবে কাজ করে, এরা অতিরিক্ত হাইড্রোজেন আয়নকে রিমুভ করে, যে কারণে রক্তের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বাড়ে না। এই জন্যই
রক্তের পিএইচ সামান্য ক্ষারীয় থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা আমাদের যে আলোচনাটা ছিল আমরা সেটা শেষ করেছি। এখন আজকের আলোচনা থেকে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করব, যে প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে আমি মূল্যায়ন করব যে তোমরা কতটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো সংরক্ষণ করো এবং তোমরা মেসেঞ্জারে এর উত্তর পাঠিয়ে দিবে। সক্রিয় ক্ষরণ কী, মূত্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয় কেন, গ্লোমেরুলার ফিল্ট্রেট ও আলট্রা ফিল্ট্রেশন কী, অসমোরেগুলেশনের সাথে জড়িত হরমোনের নাম কি, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের সাথে কোন হরমোন দায়ী, 24 ঘন্টায় কি পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। আমাদের এই কয়টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করে রাখো এবং এটা আমাকে মেসেঞ্জারে এই উত্তরগুলো পাঠাবে। তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। অর্নিথিন চক্র চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। যে অর্নিথিন চক্রটা আমি তোমাদেরকে শিখাইলাম, সেই অর্নিথিন চক্রটা তোমরা এঁকে এটা ক্যামেরা দিয়ে ছবি তুলে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দিবে। সবাইকে অশেষ ধন্যবাদ। আরেকটা ক্লাস আমাদেরকে নিতে হবে রেচনতন্ত্রের উপরে। সেই ক্লাসটা হবে রেচনতন্ত্রের সমস্যা এবং তার সমাধান বিষয়ক। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ঘরে থেকে পড়াশোনাটাকে যথেষ্ট এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।